কিছু মানুষের পরিচয় তাদের পদবীতে সীমাবদ্ধ থাকে, আবার কিছু মানুষের পরিচয় লেখা থাকে ইতিহাসের পাতায়। আর কিছু মানুষ আছেন যাদের পরিচয় খুঁজে পাওয়া যায় মানুষের স্মৃতিতে। বাংলাদেশের ভাটি বাংলায়, যেখানে বছরের প্রায় অর্ধেক সময় জল আর বাকি অর্ধেক সময় কাদা, যেখানে এক সময় একটি রাস্তার জন্য অপেক্ষা করতে হতো বছরের পর বছর, যেখানে একটি ব্রিজ মানেই ছিল একটি নতুন কোনো সম্ভাবনা, সেই জনপদের মানুষ একদিন এমন একজন নেতাকে নিজেদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিল, যিনি প্রতিষ্ঠিত রাজনৈতিক সমীকরণকে ভেঙে দিয়েছিলেন। তিনি ছিলেন লুৎফুজ্জামান বাবর। কিন্তু এই গল্পের শুরু 1991 সালের নির্বাচন নয়। গল্পটা শুরু হয়েছিল ঠিক তারও কিছু আগে। সময়টা 1988 সাল। বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যায় তলিয়ে যায় ভাটি বাংলার একটি বিস্তীর্ণ অঞ্চল। মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির অসংখ্য পরিবার তখন পানিবন্দী। ঘরবাড়ি, ফসল, গবাদি পশু সবকিছু হারিয়ে হাজারো মানুষ হয়ে পড়েছিল অসহায়। সেই দুর্যোগের সময় স্থানীয় মানুষের ভাষ্য অনুযায়ী অনেকেই তাদের নির্বাচিত জনপ্রতিনিধিকে খুব একটা পাশে পাননি। ঠিক সেই সময় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং রেড ক্রিসেন্টের সহায়তায় দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন লুৎফুজ্জামান বাবর। নৌকায় করে পৌঁছে যান দুর্গম হাওরের গ্রামগুলোতে, ত্রাণ পৌঁছে দেন অসহায় মানুষের হাতে। বিপদে পড়া পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করেন নিজের সামর্থ্য অনুযায়ী। হয়তো সেটিই ছিল একটি বিশাল বড় মানবিক কোনো উদ্যোগ। কিন্তু সেই মানবিক উদ্যোগেই ধীরে ধীরে মানুষের মনে এক ধরনের বিশ্বাসের জন্ম দেয়। হাওরের মানুষের কাছে তিনি আর শুধুমাত্র একজন তরুণ নন, বিপদের সময় পাশে থাকা একজন পরিচিত মুখ হয়ে উঠতে শুরু করেন। আর সেই বিশ্বাসেই কয়েক বছরেই রূপ নেয় এক বিশাল জনসমর্থনে। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচন, নেত্রকোনা 4 আসন। একদিকে তৎকালীন আওয়ামী লীগের প্রবীণ এবং প্রভাবশালী নেতা আব্দুল মোমিন সাহেব, অন্যদিকে মাত্র 33 বছর বয়সী এক স্বতন্ত্র নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড়ানো তরুণ। কোনো দীর্ঘ রাজনৈতিক বংশ পরিচয় নয়, কোনো প্রতিষ্ঠিত ক্ষমতার ছায়াও নয়। তবুও সেই তরুণ জয় করেছিলেন হাজারো মানুষের আস্থা। সেই জয় ছিল শুধুমাত্র একটি নির্বাচনী বিজয় নয়, ভাটি বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। কারো কাছে তিনি ছিলেন একজন সংসদ সদস্য, পরবর্তীকালে কারো কাছে তিনি হয়ে ওঠেন কোনো একজন প্রভাবশালী মন্ত্রী, কিন্তু মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির অসংখ্য মানুষের কাছে তিনি ছিলেন তাদেরই একজন, যিনি হাওরের প্রত্যন্ত জনপদে ঘুরেছেন, মানুষের কথা শুনেছেন আর নিজের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি অবহেলিত অঞ্চলের ভবিষ্যৎকেও। যদি ভাটি বাংলাকে জাতীয়তাবাদের এক বিস্তীর্ণ আবাদ ভূমি বলা যায়, তবে সেই জমিনে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিশ্বাসের বীজ বপন করেছিলেন যে কয়েকজন নেতা, লুৎফুজ্জামান বাবর ছিলেন তাদের মধ্যে অন্যতম। কিন্তু মাত্র 33 বছর বয়সী এক তরুণ কিভাবে প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃত্বকে হারিয়ে এই অঞ্চলের মানুষের আস্থা অর্জন করলেন? কিভাবেই বা সেই আস্থাকে তিনি উন্নয়নের প্রতিশ্রুতিতে রূপ দিতে শুরু করলেন? সেই গল্পই শুরু হচ্ছে এখন। 1991 সালের নির্বাচনের বিজয়ের পর নেত্রকোনা 4 আসনের রাজনৈতিক সমীকরণে আসে আরো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর লুৎফুজ্জামান বাবর পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। এই সিদ্ধান্ত শুধু তার রাজনৈতিক অবস্থানই বদলায়নি, নতুন একটি সম্ভাবনারও সূচনা করেছিল। কারণ সেই সময় বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। স্বৈরাচার পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনের পথে এগোচ্ছিল, জাতীয় বাজেটের আকার ছিল খুবই সীমিত। 1991-92 অর্থ বছরে সেই সময়ের বাজেট ছিল মাত্র 15,584 কোটি টাকা, যা পরবর্তী 5 বছরে ধীরে ধীরে বেড়ে 1995-96 অর্থ বছরে দাঁড়ায় 23,170 কোটি টাকায়। আজকের তুলনায় সেই বাজেট ছিল প্রায় 25 থেকে 30 গুণ ছোট। এর বড় একটি অংশই আবার নির্ভরশীল ছিল বৈদেশিক সাহায্য এবং অনুদানের উপর। ফলে প্রত্যন্ত অঞ্চলের জন্য খুব একটি উন্নয়নমূলক কাজ এবং অতিরিক্ত বরাদ্দ আদায় করা মোটেও সহজ কোনো কাজ ছিল না যে কোনো জনপ্রতিনিধির জন্যই। বিশেষ করে হাওর অঞ্চলের মতো যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার উন্নয়নের জন্য প্রয়োজন হতো কেন্দ্রীয় পর্যায়ের একটি বিশাল সমন্বয়, প্রশাসনিক উদ্যোগ এবং কার্যকর রাজনৈতিক কোনো একটি যোগাযোগ।
এই বাস্তবতার মধ্যে শুরু হয় মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়িকে উন্নয়নের মূল ধারায় আনার একটি প্রচেষ্টা। আর সেই প্রচেষ্টার প্রথম লক্ষ্য ছিল এমন একটি খাত যার উপর ভিত্তি করেই মূলত নির্ভর করছিল পুরো অঞ্চলের জীবনযাত্রার মান উন্নয়ন। সেটি ছিল যোগাযোগ ব্যবস্থা। কারণ একটি রাস্তা শুধু চলাচলের কোনো পথ নয়, একটি রাস্তা মানে শিক্ষা, একটি রাস্তা মানে চিকিৎসা, আবার একটি রাস্তা মানে কৃষকের ফসল বাজারে পৌঁছানোর সুযোগ। একটি রাস্তা মানে একটি অঞ্চলের অর্থনীতির সঙ্গে গোটা দেশের সংযোগ। আর ঠিক সেখান থেকেই শুরু হয় ভাটি বাংলার পরিবর্তনের প্রথম একটি অধ্যায়। প্রত্যন্ত হাওর অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের প্রথম শর্ত ছিল একটি নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা। কারণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকলে শিক্ষা, স্বাস্থ্য কিংবা অর্থনীতি কোনোটি তেমন টেকসইভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। 90-এর দশকের শুরুতে মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির বাস্তবতাও ছিল ঠিক একই রকম। বর্ষা এলেই বিস্তীর্ণ জনপদ পানিতে বিচ্ছিন্ন হয়ে পড়ত, ছোট ছোট দ্বীপ আকারে ভেসে থাকতো একটির সাথে আরেকটির সামঞ্জস্যহীন যোগাযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে। আবার ঠিক বিপরীত চিত্র দেখা যেত শুষ্ক মৌসুমে। কারণ শুষ্ক মৌসুমে মানুষের ভরসা ছিল একমাত্র কাদা আর ধুলোয় ভরা কোনো কাঁচা মেঠো পথ। এই বাস্তবতা বদলাতে 1991 থেকে 1996 সালের মধ্যে এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগের আওতায় যোগাযোগ খাতে ধীরে ধীরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়। বাজার ও ইউনিয়ন সংযোগকারী অনেক কাঁচা রাস্তা ইটের সলিং এইচবিবি সড়ক বলে সেই সড়কে সেগুলো রূপান্তরিত হতে শুরু করে। হাওরের ছোট ছোট খাল, জলধারার উপর বাঁশের সাঁকোর পরিবর্তে নির্মিত হতে থাকে পাকা কালভার্ট এবং আরসিসি সেতু। বর্ষাকালে নৌযানই ছিল প্রধান ভরসা। কিন্তু শুষ্ক মৌসুমে এসব অবকাঠামো মানুষের চলাচলকে আগের তুলনায় অনেক বেশি সহজ করে তোলে। এদিকে মোহনগঞ্জ, যা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের রেল যোগাযোগের একটি অন্যতম কেন্দ্র ছিল, তাকে ঘিরেও শুরু হয় সংযোগ সড়কের উন্নয়ন এবং সংস্কারের কাজ। মদন এবং খালিয়াজুড়ি মানুষের জন্য মোহনগঞ্জ হয়ে জেলা সদর কিংবা দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াতের যে ব্যবস্থা, সেটি ধীরে ধীরে আরো সহজ থেকে সহজতর হতে শুরু করে। এই পরিবর্তন হয়তো এক লাফে পুরো চিত্র বদলে দেয়নি, কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছিল। ভাটি বাংলার দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতা ভাঙার একটি প্রথম ভিত্তি সে সময় তৈরি হয়েছিল। সেই ভিত্তির উপর দাঁড়িয়েই পরবর্তীতে শিক্ষা, স্বাস্থ্য এবং স্থানীয় অর্থনীতির বিস্তারের পথ আরো বেশ প্রশস্ত হতে শুরু করে। যোগাযোগ ব্যবস্থার এই প্রাথমিক উন্নয়নের পাশাপাশি আরো একটি পরিবর্তন ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করে। সেটি ছিল স্থানীয় প্রশাসনিক এবং জনসেবামূলক অবকাঠামোর বিকাশ। 1983-84 সালে উপজেলা ব্যবস্থা চালু হলেও 90-এর দশকের মাঝামাঝি সময়ে এসে মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়িতে সেই প্রশাসনিক কাঠামো আরও স্থায়ী রূপ পেতে শুরু করে। উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রশাসনিক ভবনের উন্নয়ন এবং কর্মকর্তা কর্মচারীদের আবাসন ব্যবস্থা সম্প্রসারণ করা হয়। এর ফলে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার কার্যক্রম আরো সুসংগঠিত হওয়ায় একটি সুন্দর, সুদৃঢ় উন্নয়নমূলক পরিবেশ নিশ্চিত হতে শুরু করে। একই সময়ে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যেও নেওয়া হয় বেশ কিছু উদ্যোগ। মদন ও মোহনগঞ্জের গুরুত্বপূর্ণ হাট বাজারগুলোকে গ্রোথ সেন্টার হিসেবে উন্নয়নের কাজ শুরু হয়। ড্রেনেজ ব্যবস্থা, পাকা শেড ও টয়লেট কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে বাজারগুলোর যে মৌলিক অবকাঠামো ছিল, সেগুলো ধীরে ধীরে উন্নত হতে থাকে। এতে করে ব্যবসায়ী, কৃষক এবং সাধারণ মানুষের জন্য বাজার ব্যবস্থাপনা আগের তুলনায় আরো বেশ কার্যকরী হয়ে ওঠে। অন্যদিকে হাওর অঞ্চলের মানুষের বড় উদ্বেগ ছিল বোরো ফসল রক্ষা। প্রতি বছর অকাল বন্যা কিংবা পানির চাপ কৃষকের সারা বছরের পরিশ্রমকে মুহূর্তেই নষ্ট করে দিতে পারত। এ বাস্তবতায় বিবেচনা নিয়ে বিশেষ করে মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির যে হাওর অঞ্চল ছিল, সেই হাওর অঞ্চলগুলোর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় ডুবু বাঁধের সংস্কার কাজ পরিচালিত হতে থাকে। এই সবগুলো উদ্যোগের একমাত্র লক্ষ্য ছিল একটি, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি পুরোপুরি দূর করা সম্ভব না হলেও বরং ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে কৃষকের জীবন এবং জীবিকাকে টিকিয়ে রাখা। ধীরে ধীরে বোঝা যেতে থাকে উন্নয়ন শুধুমাত্র রাস্তা নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি অঞ্চলের প্রশাসনিক সক্ষমতা, স্থানীয় বাজার, কৃষিভিত্তিক অর্থনীতি, এই সবগুলোকে যদি একসঙ্গে শক্তিশালী করা যায়, তবেই কেবল একটি টেকসই পরিবর্তনের ভিত্তি রচনা করা সম্ভব।
আর সেই ভিত্তির পরবর্তী স্তম্ভ হয়ে ওঠে ভাটি বাংলার স্বাস্থ্যসেবা। 90 দশকের শুরুতে মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির মানুষের জন্য চিকিৎসা পাওয়া ছিল অনেকটা দুষ্কর। বিশেষ করে হাওর অঞ্চলের দুর্গম গ্রামগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ। এই সময়ে মদন ও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কেন্দ্র করে 31 শয্যার চিকিৎসা সেবা এবং বহির্বিভাগ কার্যক্রম আরো সুসংগঠিত করার একটি উদ্যোগ তৎকালীন সময়ে সরকার নেয়। তবে ভৌগোলিক বাস্তবতার কারণে খালিয়াজুড়িতে চিকিৎসকের উপস্থিতি এবং নিয়মিত ঔষধ সরবরাহ নিশ্চিত করা তখন একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই থেকে যায়। একই সময়ে সারা দেশের মতো এই 3 উপজেলাতেও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যেটি ইপিআই সেটি এক মারাত্মক গতি পায়। স্বাস্থ্যকর্মীরা প্রত্যন্ত গ্রামে গিয়ে শিশুদের পোলিও, যক্ষ্মা, ধনুষ্টঙ্কার সহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগের টিকা প্রদান করেন, যেগুলো সার্বিক তত্ত্বাবধানে সরাসরি ওতপ্রোতভাবে যুক্ত থাকেন লুৎফুজ্জামান বাবর। এর ফলে টিকাদান কার্যক্রম মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে শুরু করে। এর পাশাপাশি পরিবার পরিকল্পনা কর্মীরা ইউনিয়ন পর্যায়ের স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ এবং মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এসব উদ্যোগ হয়তো একদিনে পুরো স্বাস্থ্য সেবার চিত্রটাকে পাল্টে দেয়নি, কিন্তু একটি বিষয় বেশ স্পষ্ট ছিল। প্রান্তিক মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার যে ভিত্তি, সেই ভিত্তি কিন্তু এই সময়েই আরো সুদৃঢ় হতে শুরু করে। আর স্বাস্থ্যসেবার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হয় আরো একটি খাত, সেটি হচ্ছে শিক্ষা খাত। 90 দশকের শুরুতে মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির মানুষের জন্য চিকিৎসার পাশাপাশি শিক্ষাকে আরো কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে দৃঢ়কল্পে কাজ করা শুরু করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারণ একটি অঞ্চলের প্রকৃত পরিবর্তন শুরু হয় তখনই যখন সেখানে শিক্ষার আলো পৌঁছাতে শুরু করে। 90 দশকের শুরুতে মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির যে বাস্তবতা ছিল সেটিও ছিল ঠিক একই রকম। দারিদ্র্য, ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং যাতায়াতের সীমাবদ্ধতার কারণে অনেক শিশুর জীবনে শিক্ষা শুরু থেকেই অনেকটা বাধাগ্রস্ত হয় এবং কখনো কখনো ম্যাক্সিমাম পর্যায়ে তা থেমে যেত। এই প্রেক্ষাপটে 1991 থেকে 96 সাল পর্যন্ত সময়কালে জাতীয় পর্যায়ে নেওয়া শিক্ষা সংস্কারের প্রভাব ধীরে ধীরে পৌঁছাতে শুরু করে এই সমস্ত হাওর অঞ্চলগুলোতে। 1993 সালে সারা দেশে যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম হওয়ার পর মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির অনেক জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় সরাসরি সরকারি সহায়তায় নতুন ভবন পেতে শুরু করে। যেখানে প্রয়োজন ছিল সেখানে নতুন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখার জন্য চালু করা হয় শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং পরবর্তীতে উপবৃত্তি কার্যক্রম যুক্ত হওয়ায় দরিদ্র পরিবারের সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর আগ্রহ অনেকটা বেড়ে যায়। বিশেষ করে হাওর অঞ্চলের বহু পরিবারের জন্য এই একটি বিষয় ছিল শিক্ষা কর্মসূচি হিসেবে না, এটি ছিল সন্তানদের ভবিষ্যৎ ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর কিছুদিন পর 1994 সালে মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের জন্য উপবৃত্তি এবং বিনা বেতনে অধ্যয়নের যে সুযোগটুকু চালু হয়েছিল তার ইতিবাচক প্রভাব পড়ে মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির বিদ্যালয়গুলোতে। ক্রমশই বাড়তে থাকে ছাত্রীদের বিদ্যালয়ে ভর্তি। অনেক পরিবার যারা আগে মেয়েদের পড়াশোনা অল্প বয়সে বন্ধ করে দেওয়ার কথা ভাবত, তারাও নতুন করে সিদ্ধান্ত নিতে শুরু করে। অর্থাৎ শিক্ষা শুধু বিদ্যালয়ের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে বদলাতে শুরু করে মানুষের দৃষ্টিভঙ্গি। এভাবে 1991 থেকে 1996 সালের এই সময়টুকুতে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ এই 3টি ক্ষেত্রেই একটি প্রাথমিক ভিত্তি তৈরি করেছিলেন লুৎফুজ্জামান বাবর, যেটির মূল পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটিকে আমরা বলি বিএনপি। সেটি পরবর্তী সময়ে আরো বড় উন্নয়নের পথ তৈরি করে দেয়। আর সেই পরবর্তী অধ্যায় শুরু হয় 2001 সালে জাতীয় নির্বাচনের পর, যখন লুৎফুজ্জামান বাবর শুধুমাত্র একজন সংসদ নন, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সেই অধ্যায়ের উন্নয়নের গতি, পরিসর এবং রাজনৈতিক বাস্তবতা সবকিছুই একটি নতুন মোড় নিতে শুরু করে। 1991 থেকে 1996 এই 5 বছরেই মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়িতে বড় কোনো অলৌকিক পরিবর্তন কিন্তু ঘটেনি, কিন্তু ভবিষ্যৎ পরিবর্তনের জন্য যে ভিত্তিটুকু প্রয়োজন তার অনেকটাই এই সময় তৈরি হতে শুরু করে। যোগাযোগ ব্যবস্থার প্রাথমিক উন্নয়ন, স্বাস্থ্য সেবাকে আরো সুসংগঠিত করার উদ্যোগ আর শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, সব মিলিয়ে ভাটি বাংলার এই জনপদ ধীরে ধীরে নতুন একটি সম্ভাবনার দিকে এগোতে শুরু করে।
কিন্তু রাজনীতির পথ কখনোই এক রেখায় এগোয় না। 1996 সালে জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক বাস্তবতায় নিয়ে আসে নতুন পরিবর্তন। ক্ষমতার পালাবদলের সঙ্গে উন্নয়নের গতিও নতুন বাস্তবতার মুখোমুখি হয়। এরপর কেটে যায় আরো 5টি বছর, আর সেই 5 বছরের পর 2001 সালে জাতীয় নির্বাচনে আবারও নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। নেত্রকোনা 4 আসনের মানুষ আবারও তাদের আস্থা রাখেন লুৎফুজ্জামান বাবর সাহেবের উপর। তবে এবার তার ভূমিকা শুধুমাত্র একজন সংসদ সদস্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশ 4 দলীয় ঐক্যজোট সরকার গঠনের পর তিনি দায়িত্ব পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। এটাই ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি, কারণ এই দায়িত্বের সঙ্গে যুক্ত হয়েছিল প্রশাসনিক সক্ষমতা, নীতি নির্ধারণী পর্যায়ে সরাসরি অংশগ্রহণ এবং নিজের নির্বাচনী এলাকার জন্য উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের আরো বিস্তৃত সুযোগ। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের ডকুমেন্টারির দ্বিতীয় অধ্যায়, যেটি 2001 থেকে 2006। সেই সময়কে অনেকে নেত্রকোনা 4 আসনের উন্নয়নের সবচেয়ে আলোচিত সময়গুলোর একটি হিসেবে স্মরণ করেন। 2001 সাল বাংলাদেশের জাতীয় রাজনীতির আবারও পরিবর্তনের হাওয়া বয়। নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্যজোট সরকার। এই সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি মানুষের কাছেও এটি ছিল একটি নতুন প্রত্যাশার সূচনা, কারণ দীর্ঘদিন ধরে অবহেলিত এই হাওড় অঞ্চলের মানুষের বিশ্বাস ছিল সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের এলাকার একজন প্রতিনিধি থাকলে তাদের অঞ্চলের উন্নয়নের গতি আরো বাড়তে পারে। তবে বাস্তবতা ছিল ভিন্ন। সেই সময় বাংলাদেশের অর্থনীতি আজকের মতো কিন্তু এতটা শক্তিশালী ছিল না। 2001 থেকে 2002 অর্থ বছরে জাতীয় বাজেটের পরিমাণ ছিল 42,306 কোটি টাকা। পরবর্তী কয়েক বছরে তা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে 2005-06 অর্থ বছরে দাঁড়ায় 64,382 কোটি টাকায়। আজকের তুলনায় সেই বাজেট ছিল অনেকটাই ছোট। তবুও সীমিত সম্পদের মধ্যেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য প্রতিযোগিতা ছিল তীব্র। এমন বাস্তবতায় নিজের নির্বাচনী এলাকার জন্য বিশেষ বরাদ্দ এনে প্রকল্প বাস্তবায়ন করা সহজ কোনো কাজ ছিল না। এ সময়ে লুৎফুজ্জামান বাবর তার রাজনৈতিক এবং প্রশাসনিক অবস্থান ব্যবহার করে মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বিশেষ বরাদ্দ আনার উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং স্থানীয় অবকাঠামো বিভিন্ন খাতে নতুন করে কাজ শুরু হয়। কিন্তু এই অধ্যায়ে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় এমন একটি খাতে যা একটি হাওড় অঞ্চলের মানুষের প্রতিদিনের জীবন, অর্থনীতি এবং ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত, এবং সেটি ছিল যোগাযোগ ব্যবস্থা। 2001 থেকে 2006 সালে ভাটি বাংলার এই অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটি আমূল পরিবর্তন সূচিত হয়। প্রত্যেকটি অঞ্চলে ছোট ছোট ব্রিজ, কালভার্ট, সেতু এবং যে সমস্ত রাস্তাগুলো খুবই ভঙ্গুর ছিল, সেই সমস্ত রাস্তাগুলোর প্রাথমিক যে ভিত্তি 1991 থেকে 1996 তৈরি করা হয়েছিল, সেগুলোর একটি বাস্তবিক রূপ আমরা 2001 থেকে 2006 সালে দেখতে পাই। ছোট ছোট অসংখ্য ব্রিজ তৈরি করা হয়েছিল, কালভার্ট তৈরি করা হয়েছিল এবং রাস্তাগুলোকে আগের তুলনায় অনেকটা প্রশস্ত এবং আরো বিস্তৃত করে তৈরি করার একটি প্রকল্প তৎকালীন সময়ের সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর গ্রহণ করেছিলেন। 2001 থেকে 2006 সালের এই সময়টুকুতে কর্মসংস্থানের বিষয়টি লুৎফুজ্জামান বাবর সাহেব বেশ সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছিলেন ওনার নিজ অঞ্চলের জন্য। তিনি স্থানীয় মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হয়ে উঠেছিলেন শুধুমাত্র এই একটি ক্ষেত্রতেই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে লুৎফুজ্জামান বাবরের সময়ে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির বহু শিক্ষিত বেকার তরুণ বাংলাদেশের পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং কারা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েছিলেন তাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, এলজিইডি এবং বিভিন্ন স্থানীয় উন্নয়ন প্রকল্পেও কর্মসংস্থানের সুযোগ তখনকার সময় তৈরি হয়েছিল। স্থানীয় যুবকদের সরকারি চাকরি এবং উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত হওয়ার ফলে বহু পরিবারের অর্থনৈতিক যে ভিত্তি সেটি অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। স্থানীয় মানুষের স্মৃতিতে এই সময়টি তাই উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবেও বিবেচিত হয়ে আছে। 2001 থেকে 2006 এই সময়কে অনেকেই শুধুমাত্র একটি রাজনৈতিক অধ্যায় হিসেবে দেখেন, আবার অনেকের কাছে এটি মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ির উন্নয়নের কোনো একটি গুরুত্বপূর্ণ পর্ব। এই সময়ে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হয়। এসব উদ্যোগের ফলে হাওড় অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবন, চলাচল এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তনের একটি ধারা তৈরি হতে শুরু করে। তবে একটি মানুষের রাজনৈতিক জীবনকে শুধু উন্নয়নের পরিসংখ্যান দিয়ে বিবেচনা করা বা বিচার করা যায় না।
সময়ের সঙ্গে সঙ্গে আসে নতুন রাজনৈতিক বাস্তবতা, আসে বিতর্ক, আসে সমালোচনা, আসে এমন কিছু ঘটনা যা একজন নেতার পুরো রাজনৈতিক জীবনকে নতুন করে মূল্যায়নের সামনে দাঁড় করিয়ে দেয়। তাই লুৎফুজ্জামান বাবরের গল্প এখানেই কিন্তু শেষ নয়। এটি শুধু একজন সংসদ সদস্য কিংবা একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গল্প নয়, এটি ভাটি বাংলার মানুষের সঙ্গে একজন রাজনৈতিক নেতার দীর্ঘ একটি পথ চলার গল্প, একটি জনপদের প্রত্যাশা, প্রাপ্তি এবং পরিবর্তনের গল্প। ইতিহাসের প্রতিটি অধ্যায়ের মতোই এই গল্পেরও রয়েছে একাধিক দিক, আর সেই দিকগুলো জানার দায়িত্ব ইতিহাসের, গবেষণা এবং সচেতন দর্শকের। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।